হ্যালো স্টুডেন্টস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব এয়ার পলিউশন, অর্থাৎ এয়ার পলিউশন কি কারণের জন্য হয়, প্রাইমারি পলিউট্যান্ট, সেকেন্ডারি পলিউট্যান্ট এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফটোকেমিক্যাল স্মগ, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। এবং পরের ক্লাসে আমরা আলোচনা করব হার্মফুল এফেক্ট অফ এয়ার পলিউশন এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে আমরা এয়ার পলিউশনকে কন্ট্রোল করি। দেখো, এয়ার পলিউশন বা বায়ু দূষণ হচ্ছে সেটাই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে এয়ারে যদি কোনো হার্মফুল মেটেরিয়ালস, বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস যদি এয়ারে যদি যুক্ত হয় এবং তার ফলে মানুষ সহ পরিবেশের যদি ক্ষতি করে, তো তাকেই আমরা সিম্পলি বলবো এয়ার পলিউশন। এবং এয়ার পলিউশনের যে মেন সোর্স সেটা হচ্ছে ফসিল ফুয়েল, মানে জীবাশ্ম জ্বালানি যেটাকে বলা হয়, অর্থাৎ মাটির নিচে থেকে প্রধানত যে সমস্ত পদার্থ তোলা হয় যেগুলো জীব থেকে তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন অর্গানিজমসের কার্বন প্রধানত এর এনার্জি সোর্স হিসেবে কাজ করে। যেমন অয়েল মানে তেল, খনিজ তেল, এবং তার সঙ্গে সঙ্গে কোল মানে হচ্ছে কয়লা। তাহলে এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোর্স ফসিল ফুয়েল, এবং তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রাকশন অফ দ্য ফরেস্ট, অর্থাৎ এই যে আমরা গাছপালা আমরা ধ্বংস করছি, তো এই দুটোই প্রকৃতপক্ষে এয়ার পলিউশনের মেন কারণ। এবং এয়ার পলিউশনের যে সোর্স আছে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা মোবাইল সোর্সেস এবং আর একটা স্টেশনারি ফোর্সেস। মোবাইল সোর্সেস যেগুলো, সেগুলো প্রধানত অটোমোবাইল, যে ক্ষেত্রে যে গাড়ি চলছে এবং এই গাড়ি থেকে বিভিন্ন ধোঁয়া নির্গত হয়, এই ধোঁয়ার মধ্যে বিভিন্ন রকমের ক্ষতিকারক পদার্থ থাকে এবং এই ক্ষতিকারক পদার্থগুলোই প্রধানত এয়ার পলিউশন করে। তো কম্বাসন অফ দ্য গ্যাসোলিন অ্যান্ড দ্য আদার হাইড্রোকার্বন ফুয়েলস ইন দ্য অটোমোবাইল, তার মানে গাড়ির যে ইঞ্জিন থাকে, তো সেই ইঞ্জিনের যে ফুয়েল থাকে মানে জ্বালানি থাকে, আমরা গাড়িতে তেল ভরি, তাহলে সেই তেলের মধ্যে প্রকৃতপক্ষে গ্যাসোলিন এবং বিভিন্ন হাইড্রোকার্বন থাকে, এবং সেই হাইড্রোকার্বন প্রাইমারি পলিউট্যান্ট প্রধানত নিঃসরণ করে। যেমন এক্ষেত্রে ট্রাক আছে, জেট প্লেন আছে, তো এগুলোই প্রধানত এই প্রাইমারি পলিউট্যান্ট সিক্রেট করে। এবং অটোমোবাইল জেনারেট 2/3 অফ দ্য হিউম্যান কজড এয়ার পলিউশন, মানুষের দ্বারা সৃষ্ট যে এয়ার পলিউশন তার 2/3 কিন্তু এই অটোমোবাইল থেকেই আসে। এবং ইন্ডিয়াতে কিন্তু 20.8 মিলিয়ন কার্স আছে, যেটা সেকেন্ড পজিশন আফটার চায়না। সুতরাং ইন্ডিয়া কিন্তু এয়ার পলিউশনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেসপন্সিবল একটি কান্ট্রি, রাইট? ইন্ডাস্ট্রি মানে আমরা যে কলকারখানা, যেগুলো যে কলকারখানা থেকে নির্গত ধোঁয়া এয়ার পলিউশন ঘটায়। দেখো, থার্মাল পাওয়ার স্টেশন, অর্থাৎ থার্মাল পাওয়ার স্টেশন মানে কি, কোনো কয়লা পুড়িয়ে প্রধানত এনার্জি তৈরি করা হয়। এবং বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি আছে, অফিস আছে, বিল্ডিংস আছে, হোম আছে, তো এখানে ম্যাসিভ কম্বাশন অফ দ্য কোল, মানে এক্ষেত্রে কয়লা কিন্তু পোড়ানো হয়। ইন থার্মাল পাওয়ার স্টেশন জেনারেট টনস অফ অ্যাশ, বিভিন্ন রকমের অ্যাশ তৈরি করে, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পার্টিকুলেট ম্যাটার তৈরি করে। অ্যাশ মানে হচ্ছে ছাই। তো থার্মাল পাওয়ার স্টেশন যে কয়লাকে যে পোড়ায় এবং তার ফলে অসংখ্য এক্ষেত্রে ছাই তৈরি হয় এবং বিভিন্ন পার্টিকুলেট ম্যাটার এগুলো এয়ারে প্রধানত রিলিজড হয়। এবং ইন ইন্ডিয়া দ্য ইন্ডাস্ট্রি সাচ আস দ্য আয়রন অ্যান্ড দ্য স্টিল, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম স্মেল্টার্স, পেস্টিসাইডস, ফার্টিলাইজার, পেপার মিলস, এখান থেকেও কিন্তু বিভিন্ন রকমের ক্ষতিকারক গ্যাস কিন্তু এয়ারে মেশে। এবং ফ্রম দিস ইন্ডাস্ট্রিজ দ্য এমিশন অফ দ্য সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার ইজ ইনক্রিজড। তাহলে জেনারেলি এই যে ইন্ডাস্ট্রি আছে, তো ইন্ডাস্ট্রি থেকেই প্রধানত সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স প্রধানত রিলিজড হয়। কি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স কাকে বলে, তার কত রকমের টাইপ, এই সব বিষয়ে আমরা আলোচনা করব। এরপরে দেখো আদার সোর্সেস মানে মাইনিং মানে কি, মাইনিং মানে মাটির নিচে থেকে যে খনিজ পদার্থ যেগুলোকে উত্তোলন করা হয়, তোলা হয়, এবং তার ফলে বিভিন্ন রকমের ক্ষতিকারক গ্যাস প্রধানত এয়ারে মেশে, তো একেই আমরা বলবো মাইনিং। সো ডিসপোজাল অফ দ্য প্যাকেটস কল দ্য পলিউশন, ঠিক আছে। এবং আয়োনাইজিং রেডিয়েশন, বিভিন্ন যে রেডিও অ্যাক্টিভ যে সমস্ত মেটেরিয়ালস আছে, সেই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস থেকেও কিন্তু আলফা, বিটা পার্টিকেল এবং তার সঙ্গে সঙ্গে গামা রেস নির্গত হয়। দেখো, অ্যাটমিক পাওয়ার স্টেশনে বিভিন্ন রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট প্রধানত ইউজ করা হয়, এবং এই সমস্ত রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলোকে যদি ঠিকঠাকভাবে আমরা মডিফাই যদি করতে না পারি, তাহলে সেই সমস্ত রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস থেকে বা সেই রেডিও অ্যাক্টিভ ওয়েস্টেজ থেকে আলফা পার্টিকেল এবং বিটা পার্টিকেল নির্গত হয়। আলফা পার্টিকেল এবং বিটা পার্টিকেল কিন্তু কোনো রেস নয়, কিন্তু ছোট ছোট কণা, এবং সেই কণাগুলো খুব দ্রুত গতিতে নির্গত হয়, তো সেই জন্য তাদেরকে অনেক সময় আলফা রে বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে দে আর নট রেস, রাইট? সো আলফা পার্টিকেল এবং বিটা পার্টিকেল এবং গামা রে প্রধানত আয়োনাইজিং রেডিয়েশন হিসাবে কাজ করে। এরপরে দেখো ক্যাটাগরিজ অফ দ্য এয়ার পলিউটেন্টস। তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন সোর্স। এয়ার পলিউশনের সোর্স হচ্ছে স্টেশনারি সোর্সেস, অটোমোবাইলস এবং মাইনিং, এবং তার সঙ্গে সঙ্গে রেডিয়েশন। এরপর দেখো ক্যাটাগরি অফ এয়ার পলিউট্যান্ট, মানে এয়ার পলিউট্যান্ট কত রকমের হতে পারে। এয়ার পলিউট্যান্টকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা গ্যাসেস এবং আর একটা পার্টিকিউলেটস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এয়ার পলিউট্যান্ট যেগুলো, তো তারা গ্যাস হতে পারে এবং পার্টিকিউলেট ম্যাটার হতে পারে।
তো প্রথমেই আমরা দেখব যে গ্যাসাস মেটেরিয়ালস। দেখো গ্যাসাস মেটেরিয়াল হতে পারে অক্সাইডস অফ কার্বন, মানে কার্বনের অক্সাইড। কার্বনের অক্সাইড মানে কি? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। সো প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, এবং কার্বন মনোক্সাইড বলছে অ্যাকাউন্টস ওভার 50% অফ দ্য টোটাল এয়ার পলিউটেন্ট অর দ্য মেন সোর্স। সুতরাং এয়ার পলিউশনের মেন যে সোর্স সেটা কিন্তু কার্বন মনোক্সাইড, এবং যত রকমের গ্যাস নির্গত হয় তার 50% কিন্তু রেসপন্সিবল, কার্বন মনোক্সাইড ইজ রেসপন্সিবল 50% এয়ার পলিউশনের জন্য। কার্বন মনোক্সাইড রেসপন্সিবল। তো কার্বন মনোক্সাইড কোথা থেকে সিক্রেটেড হয় বা নিঃসৃত হয়? দেখো, রিলিজ ফ্রম স্মোক অফ দ্য অটোমোবাইলস, অর্থাৎ এই যে গাড়ি চলছে, তো এই গাড়ি বা অটোমোবাইল মানে কি? যেগুলো স্বয়ংক্রিয়ভাবে যেগুলো চলে, অর্থাৎ আমরা যে গাড়ি চালাই যেমন বাইক, বাস, লরি, এই সমস্তগুলোকেই আমরা অটোমোবাইল বলবো। তো সেই অটোমোবাইলের যে ধোঁয়া, সেই ধোঁয়া থেকেই প্রধানত এই কার্বন মনোক্সাইড নির্গত হয়। কার্বন মনোক্সাইড একটা কালারলেস এবং ওডরলেস এবং নন ইরিটেটিং বাট ভেরি পয়জনাস। কার্বন মনোক্সাইড প্রধানত কালার থাকে না, তার কোনো গন্ধ থাকে না, এবং সেটা সেরকমভাবে কোনো ইরিটেটিং কোনো সাবস্ট্যান্সও নয়, কিন্তু ভেরি পয়জনাস। কারণ কি? কারণ কার্বন মনোক্সাইড কম্বাইন্স উইথ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়, এবং হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন তৈরি করে, এবং তার ফলে অক্সিজেন ট্রান্সপোর্ট এক্ষেত্রে ব্যাহত হয়। আমরা জানি যে হিমোগ্লোবিন প্রধানত অক্সিজেন ট্রান্সপোর্টে অংশ নেয়, কিন্তু হিমোগ্লোবিনের সঙ্গে যখনই কার্বন মনোক্সাইড যুক্ত হয় এবং তার ফলে যে কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন তৈরি হয় সেগুলো অক্সিজেন ট্রান্সপোর্টকে ব্যাহত করে, এবং তার ফলে কজ ডেথ ডিউ টু অ্যাসফিক্সিয়া। অ্যাসফিক্সিয়া মানে কি? শ্বাসকষ্টের মধ্য দিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবং দেখো, জাস্ট 10 ppm, জাস্ট 10 ppm ইজ সাফিসিয়েন্ট ফর ইলনেস। তার মানে এয়ারে শুধুমাত্র 10 পার্টস পার মিলিয়ন যদি কার্বন মনোক্সাইড যদি যুক্ত হয়, সেটা আমাদের অসুস্থ করে তুলবে, এবং 1300 ppm যদি জমা হয় এয়ারে, সেটা কিন্তু আমাদের মৃত্যু ঘটাবে। এবং সেকেন্ড যে কার্বনের যে অক্সাইড আছে, তো সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড তাহলে কোথা থেকে নির্গত হয়? বার্নিং অফ ফুয়েল অ্যান্ড জেট প্লেন। তাহলে কার্বন মনোক্সাইড কোথা থেকে নির্গত হচ্ছে? প্রধানত অটোমোবাইলসের ধোঁয়া থেকে নির্গত হচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে? বার্নিং অফ ফুয়েল, অর্থাৎ আমরা এই যে জ্বালানি যেগুলোকে পোড়াচ্ছে, এবং জেট প্লেন থেকে নির্গত ধোঁয়া থেকেই প্রধানত কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এবং কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট ইন দ্য এয়ার হ্যাজ ইনক্রিজড অ্যাবাউট 15% অফ দ্য লাস্ট 100 ইয়ার্স। বিগত 100 বছরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু 15% বেড়ে গেছে। এক্ষেত্রে আমি যে ডেটাগুলো দিয়েছি একদম সেগুলো কারেন্ট ডেটে আছে, এবং নোটস দেখেই তোমরা বুঝতে পারবে যে ডিটেলসে সমস্ত কিছু বিষয় এক্ষেত্রে লেখা আছে, এবং যে অংশগুলো হাইলাইট করা আছে এই পোর্শনগুলোই প্রধানত ইম্পর্টেন্ট। এবং আমি নোটস এমনভাবে তৈরি করি যাতে কোনো ইনফরমেশন তোমাদের আর কোথাও থেকে খুঁজতে না হয়। এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বাতাসে বেড়ে যায়, তার ফলে নসেয়া হয়, মানে গা বমি ভাব, মাথার যন্ত্রণা হয়। এবং কার্বন ডাইঅক্সাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্যাস ফর গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বিশ্বব্যাপী যে উষ্ণায়ন হচ্ছে, তো এর কারণটাই কিন্তু কার্বন ডাইঅক্সাইড। ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইড কজ 1.6 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ ইন মিন ওয়ার্ল্ড টেম্পারেচার সিন্স 1900, মানে 1900 সালের পর থেকে এখনো পর্যন্ত এই কার্বন ডাইঅক্সাইডের জন্য এই পৃথিবীর টেম্পারেচার 1.6 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে। 1900 সালে যে টেম্পারেচার ছিল, তারপরে পৃথিবীর গড় তাপমাত্রা 1.6 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে ডিউ টু ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বনের দুটো অক্সাইড এয়ার পলিউশনের জন্য দায়ী, একটা কার্বন মনোক্সাইড এবং আর একটা কার্বন ডাইঅক্সাইড। এরপরে দেখো অক্সাইডস অফ নাইট্রোজেন। নাইট্রোজেনের কি কি অক্সাইড আছে? নাইট্রিক অক্সাইড আছে এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে। তো নাইট্রোজেন অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের সোর্স কি? সোর্স হচ্ছে অটোমোবাইল ইঞ্জিন। বলছে ইনকমপ্লিট কম্বিনেশন অফ দ্য নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন অ্যাট দ্য হাই টেম্পারেচার ইন অটোমোবাইল ইঞ্জিন, অর্থাৎ অটোমোবাইলে যে ইঞ্জিন ব্যবহার করা হয় সেখানে টেম্পারেচার অনেক বেশি থাকে, এবং তার ফলে নাইট্রোজেন আর অক্সিজেন দুটো কম্বাইন্ড হয়, এবং সেই কম্বিনেশনের ফলেই নাইট্রোজেন মনোক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়। ফসিল ফুয়েল বার্নিংয়ের ফলেই তৈরি হয়, এবং এটা কিন্তু 10% অফ টোটাল এয়ার পলিউশন। তাহলে নাইট্রোজেন এর অক্সাইড প্রধানত 10% এয়ার পলিউশনের জন্য দায়ী। এবং ফর্ম দ্য পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট বাই রিয়াকশন উইথ হাইড্রোকার্বন। সানলাইটের উপস্থিতিতে এই নাইট্রোজেনের অক্সাইড পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট তৈরি করে, যেটা একটা সেকেন্ডারি পলিউটেন্ট। এবং লাইক দ্য কার্বন মনোক্সাইড ইট লোয়ার্স অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বাই দ্য ব্লাড। এটাও কিন্তু অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমিয়ে দেয়। এবং ফর্ম দ্য ফটোকেমিক্যাল স্মগ ইন অ্যাটমসফিয়ার অ্যান্ড রিলিজ ওজন, অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে যে ট্রপোস্ফিয়ারে যে ওজন যেটা তৈরি হয় সেটা প্রধানত এই নাইট্রোজেন অক্সাইডের ফলেই তৈরি হয়। এবং অলসো রেসপন্সিবল ফর অ্যাসিড রেন। এই নাইট্রোজেনের অক্সাইড কিন্তু অ্যাসিড রেনের জন্যই দায়ী।
এবং তার সঙ্গে সঙ্গে কজেস দ্য রেসপিরেটরি ট্রাবলস, আমাদের শ্বাসের বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে, যেমন এমফাইসিমা করায়, ব্রঙ্কাইটিস, সোয়েলিং অফ দ্য লাংস, ইভেন লাং ক্যান্সার ঘটায়। ওকে, এরপরে যে গ্যাস যেটা আসবে তো সেটা হচ্ছে অক্সাইড অফ সালফার। তো সালফারের প্রধানত দুটো অক্সাইড থাকবে, একটি হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং আরেকটা সালফার ট্রাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের মেন সোর্স কি? কোল বার্নিং, মানে আমরা যে কয়লা পোড়াচ্ছি তো সেটা, এবং তার সঙ্গে সঙ্গে পেট্রোলিয়াম এবং রিফাইনিং, ঠিক আছে। এবং মোস্ট হার্মফুল গ্যাসাস পলিউটেন্ট, তাহলে এতগুলো আমরা যে পলিউটেন্ট দেখলাম, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, তো তাদের মধ্যে সবথেকে হার্মফুল কিন্তু এক্ষেত্রে সালফার এর যে অক্সাইড, অর্থাৎ SO2 এবং SO3, এবং এটা কিন্তু 18% অফ দ্য টোটাল এয়ার পলিউটেন্ট। অর্থাৎ যত গ্যাস এয়ার পলিউশন ঘটায় তার মধ্যে সালফারের অক্সাইডের কন্ট্রিবিউশন 18%। এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো, লাইকেন অ্যান্ড দ্য মসেস ডু নট গ্রো ইন SO2 পলিউটেড এরিয়া। অর্থাৎ লাইকেন এবং মস যে জায়গাতে SO2 এর পরিমাণ বেশি, তো সেই জায়গাতে লাইকেন এবং মসের কিন্তু বৃদ্ধি হয় না। সেই জন্য লাইকেন অ্যান্ড মসেস আর ইন্ডিকেটর অফ SO2 পলিউশন। অর্থাৎ এবং এই কারণের জন্যই লাইকেন এবং মস এরা কিন্তু সালফার ডাইঅক্সাইড পলিউশনের একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। মানে যেখানে SO2 যেখানে প্রচুর পরিমাণে বেশি আছে, তো সেই জায়গাতে প্রধানত এই লাইকেন এবং মসের বৃদ্ধি হয় না, এবং সেই জন্য এরা কিন্তু ইন্ডিকেটর হিসাবে কাজ করে। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। SO2 অ্যান্ড SO3 রিয়াক্টস উইথ ওয়াটার। SO2 আর SO3 ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড জলের সঙ্গে যদি রিয়াকশান করে তাহলে সালফিউরাস অ্যাসিড তৈরি করে, আর SO3 যদি রিয়াকশান করে তাহলে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এটা অ্যাসিড রেন ঘটায়, অ্যান্ড দে অলসো প্রডিউস স্মগ ইন অ্যাটমসফিয়ার। এরপরই দেখো আনবার্ন হাইড্রোকার্বন। আনবার্ন হাইড্রোকার্বন মানে কি? মানে হাইড্রোকার্বনকে যদি পুরোপুরি যদি পোড়ানো না হয় তো সেটাই কিন্তু আনবার্ন হাইড্রোকার্বন, এরাও এয়ার পলিউশন ঘটায়। এবং এই আনবার্ন হাইড্রোকার্বনের এক্সাম্পল হচ্ছে 3-4 বেঞ্জোপাইরিন, মিথেন এবং বেনজিন। তো দে আর অলসো রিলিজড ফ্রম অটোমোবাইল, মানে গাড়ি থেকে প্রধানত এরা রিলিজড হয়, এবং তার সঙ্গে সঙ্গে ইনকমপ্লিট কম্বাসন অফ দ্য ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল মানে কি? মানে মাটির নিচে থেকে যে ফুয়েল যেটাকে নেওয়া হচ্ছে, যেমন কয়লা আছে, পেট্রোল আছে, ডিজেল আছে, এগুলোকেই প্রধানত আমরা ফসিল ফুয়েল বলবো। এবং মিথেন ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট হাইড্রোকার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড ইটস মেইন সোর্স ইজ মার্শি এরিয়া অ্যান্ড দ্য প্যাডি ফিল্ড। তাহলে এই যে মিথেন গ্যাস এটাও কিন্তু এয়ার পলিউশন ঘটায়। এটা প্রধানত কোথা থেকে আসে? মার্সি এরিয়া, মানে যেগুলো নিচু যে জলাভূমি, তো সেখান থেকে মিথেন নির্গত হয়, এবং তার সঙ্গে সঙ্গে ধানের ক্ষেত থেকে নির্গত হয়। হাইড্রোকার্বন কিন্তু লাং ক্যান্সার ঘটায়, সো দিস উইল কজ দ্য লাংস ক্যান্সার। এছাড়া প্ল্যান্টসের ক্ষেত্রে সেনেসেন্স ঘটায়, মানে কি? প্ল্যান্টসের প্রধানত সেটা সেনেসেন্স মানে কি? বয়সকে বাড়িয়ে দেয়, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাবসিশন ঘটায়, মানে খুব দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেয়। এছাড়া দেখো, এছাড়া আছে স্মোকস। তো স্মোকস বা ধোঁয়ার মধ্যে কি কি থাকে ভালো করে দেখো। এতক্ষণ আমরা যে সমস্ত গ্যাসগুলো পড়লাম, অর্থাৎ কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো কিন্তু ধোঁয়ার মধ্যে থাকে। সেটা হতে পারে কলকারখানার ধোঁয়া, সেটা হতে পারে অটোমোবাইলসের স্মোক বা ধোঁয়া। তো সেই ধোঁয়ার মধ্যে এই গ্যাসগুলো থাকে, এবং এই গ্যাসগুলোকেই আমরা বলবো প্রাইমারি পলিউটেন্ট। তো প্রাইমারি পলিউটেন্ট তাহলে কি? সো দে আর ডিরেক্টলি এডেড টু এয়ার form when the carbon containing substances such as the coal, oil and the natural gas are burned partially। ঠিক আছে, তাহলে ইঞ্জিনের মধ্যে, অটোমোবাইল ইঞ্জিনের মধ্যে প্রধানত এই যে সমস্ত কোল মানে কয়লা, তেল, ন্যাচারাল গ্যাস, এগুলো তো পুরো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় না। আমরা জানি যে পোড়া তেল আমরা প্রধানত ইঞ্জিন থেকে বের করি, তাহলে এক্ষেত্রে কিন্তু যে তেল যেটা, তো সেটা কিন্তু কমপ্লিটলি সেটা পুড়ে যাচ্ছে না। সুতরাং এই ইনকমপ্লিট কম্বাসনের ফলে যে ধোঁয়া তৈরি হয়, এই ধোঁয়ার মধ্যে এই সমস্ত গ্যাসগুলো থাকে। এরপরে দেখো বলছে হোয়েন ফসিল ফুয়েল বার্ন পার্সিয়ালি দ্য কার্বন মনোক্সাইড এন্টার্স ইন এয়ার। যখন এই ফসিল ফুয়েল যখন অসম্পূর্ণভাবে যখন তার দহন ঘটানো হয়, তখন কার্বন মনোক্সাইড এক্ষেত্রে রিলিজড হয়। কিভাবে? কারণ ফসিল ফুয়েলের মধ্যে কার্বন থাকে এবং অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে সেটা কার্বন মনোক্সাইড তৈরি করে। এবং বার্নিং অফ অয়েল অ্যান্ড কোল, তাহলে দেখো ফসিল ফুয়েল থেকে আমরা কি পাচ্ছি? কার্বন মনোক্সাইড। আর তেল আর কয়লা থেকে আমরা যেটা পাচ্ছি, তো সেখান থেকে সালফার ডাইঅক্সাইড আমরা পাচ্ছি, রাইট? তো এগুলোই প্রধানত গ্যাসাস পলিউশন প্রধানত ঘটায়, প্রাইমারি পলিউটেন্ট। এরপরে কিছু ইনফরমেশন আমি তোমাদের দিচ্ছি। দেখো এক্ষেত্রে যে গ্যাসগুলো আমরা যেটা দেখলাম, সেটা কার্বন মনোক্সাইড, তার সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ওজোন, এগুলোই প্রধানত মেন গ্যাস এয়ার পলিউশনে, এরাই প্রধানত মেনলি ইনভলভড হয়।
কারণ প্রথমেই আমরা ডেফিনেশনে দেখেছিলাম যে এয়ার পলিউশন তাকেই বলে যে যার ফলে প্রধানত বিভিন্ন এই যে বিষাক্ত ক্ষতিকর যে যখন গ্যাসগুলো এয়ারে যখন যুক্ত হয় এবং তার ফলে আনওয়ান্টেড চেঞ্জ ঘটে এয়ারের, তো তাকেই বলা হয় এয়ার পলিউশন। তো আনপলিউটেড এয়ারে কত পরিমাণ কার্বন মনোক্সাইড থাকবে, এখানে মাইক্রোমোল পার মোল এখানে দেওয়া আছে, দেখো এটা ইউনিট, তাহলে 0.02, কিন্তু পলিউটেড এয়ারে কত 35। বুঝতে পারছো যে কতটা পরিমাণে বেড়ে গেছে। তো কার্বন মনোক্সাইডের মেন সোর্স কি? ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দেখো আনপলিউটেড এয়ারে 350, এক্ষেত্রে তার অ্যামাউন্ট, কিন্তু পলিউটেড এয়ারে সেটা অলমোস্ট ডাবল হয়ে যায়। কোথা থেকে আমরা পাবো কার্বন ডাইঅক্সাইড? ফসিল ফুয়েল, ডিফরেস্টেশন, মানে গাছপালা যে কেটে ফেলছে তার ফলে। নাইট্রোজেন ডাইঅক্সাইড অ্যামাউন্ট দেখো, এবং এক্ষেত্রে ফসিল ফুয়েল। সালফার ডাইঅক্সাইড দেখো অ্যামাউন্ট দেখো, এক্ষেত্রে আনপলিউটেড এয়ার, আর এটা পলিউটেড এয়ার, এটাও কিন্তু ফসিল ফুয়েল। এবং ওজোন প্রধানত ফটোকেমিক্যাল রিয়াকশানের ফলে তৈরি হয়। জাস্ট এই ডেটাটা একটু দেখে রাখবে। এবং এই সমস্ত গ্যাসগুলো আমরা কোথা থেকে পাচ্ছি, বা এয়ারে সেটা যে যুক্ত হচ্ছে এই ক্ষতিকর গ্যাসগুলো, তো তার সোর্স কি, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। একটা ইম্পর্টেন্ট নোট দেখো, অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি ইপিএ, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ওজোন এবং পার্টিকুলেট ম্যাটার অ্যান্ড দ্য লিড আর রেসপন্সিবল ফর এয়ার পলিউশন। এবং এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি 4টে মেজর ক্রাইটেরিয়া ঠিক করেছে প্রাইমারি এয়ার পলিউট্যান্টের জন্য। একটি কার্বন মনোক্সাইড, একটি ওজোন, একটা সালফার ডাইঅক্সাইড এবং আর একটা নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে আমরা বিভিন্ন গ্যাস দেখলাম, কার্বন মনোক্সাইড দেখলাম, কার্বন ডাইঅক্সাইড দেখলাম, নাইট্রোজেন মনোক্সাইড দেখলাম, নাইট্রোজেন ডাইঅক্সাইড দেখলাম, কিন্তু এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বলছে এয়ার পলিউশনের জন্য 4টে মেন ক্রাইটেরিয়া, মানে 4টে মেন গ্যাস এক্ষেত্রে ইনভলভড হয়: কার্বন মনোক্সাইড, ওজোন, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। এছাড়া এয়ার পলিউশনে অন্যান্য আরও পলিউট্যান্ট আছে, যেমন আর্সেনিক। সো আর্সেনিকের যে মেজর সোর্স সেটা কিন্তু মেটাল, বিভিন্ন ধাতু থেকে প্রধানত এই আর্সেনিক এনভায়রনমেন্টে যুক্ত হয়। এবং এই আর্সেনিক ব্রেক আরবিসি, লোহিত কণিকাকে এটা ধ্বংস করে দেয় এবং ড্যামেজ কিডনিকে নষ্ট করে দেয়, কজ জন্ডিস। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ফসজিন প্রধানত কার্বক্সিক ক্লোরাইড, ফসজিন গ্যাসকে বলা হচ্ছে কার্বক্সিক ক্লোরাইড, যেমন COCl2। সো মেজর সোর্স হচ্ছে কেমিক্যাল অ্যান্ড দ্য ডাই ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, বিভিন্ন রাসায়নিক পদার্থ বা বিভিন্ন রং তৈরির কারখানা থেকে এই ফসজিন গ্যাস নির্গত হয়। এগুলো কাশি এবং পালমোনারি এডেমা ঘটাতে সাহায্য করে, মানে লাংসের মধ্যে অনেক সময় বলে না যে জল জমেছে, তো সেই ঘটনাই ঘটাতে সাহায্য করে। এবং ফ্লুওরাইডস প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। সো ইট ইজ কম্পাউন্ড অফ দ্য ফ্লুওরিন, তাহলে ফ্লুওরাইড কি? ফ্লুওরিনের একটা কম্পাউন্ড। এবং মেজর সোর্স ইজ অ্যালুমিনিয়াম এবং স্টিল ইন্ডাস্ট্রি। ফ্লুওরাইডস প্রধানত কোথা থেকে আমরা পাই? অ্যালুমিনিয়াম এবং স্টিল ইন্ডাস্ট্রি হচ্ছে এর মেন সোর্স। এবং ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি অ্যাফেক্ট দ্য প্ল্যান্টস অ্যান্ড হোয়েন এনিম্যাল ইট কজ দ্য ফ্লুরোসিস স্পটিং ইন দ্য টিথ। তার মানে ফ্লুওরাইডসের জন্য প্রধানত দাঁতেতে ছোপ পড়ে যায়, এবং এই যে রোগটা, তো তাকে বলা হয় ফ্লুরোসিস। তো এগুলোই প্রধানত মেন প্রাইমারি পলিউট্যান্ট। এরপর দেখো সেকেন্ডারি পলিউট্যান্ট। দেখো বিভিন্ন প্রাইমারি পলিউট্যান্ট যখন নিজেদের মধ্যে রিয়াকশান করে এবং তার ফলে যে পলিউট্যান্ট তৈরি হয়, তো তাকে বলা হয় সেকেন্ডারি পলিউট্যান্ট। অর্থাৎ প্রাইমারি পলিউট্যান্ট তো ডিরেক্টলি অ্যাটমসফিয়ারে যুক্ত হচ্ছে, এবং সেই প্রাইমারি পলিউট্যান্টগুলো নিজেদের মধ্যে রিয়াকশান করে সেকেন্ডারি পলিউট্যান্ট তৈরি করছে। এবং সেকেন্ডারি পলিউট্যান্ট কিন্তু মোর হার্মফুল দ্যান প্রাইমারি পলিউট্যান্ট। এবং এই যে ঘটনা, তো তাকেই বলা হয় সাইনার্গিজম। সুতরাং এয়ার পলিউশনের সেকেন্ডারি পলিউট্যান্টগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তো এই সেকেন্ডারি পলিউট্যান্ট কিভাবে তৈরি হচ্ছে? নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো যখন হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত হয় ইন প্রেজেন্স অফ সানলাইট, তো এর ফলেই কিন্তু সেকেন্ডারি পলিউট্যান্ট বা গৌণ বায়ুদূষক তৈরি হয়। এবং এক্ষেত্রে যে প্রোডাক্ট যেটা তৈরি হয় সেটা অবভিয়াসলি ফটোকেমিক্যাল প্রোডাক্ট। কেন ফটোকেমিক্যাল প্রোডাক্ট? কারণ সানলাইটের উপস্থিতিতে হচ্ছে কেমিক্যাল রিয়াকশান হচ্ছে কার মধ্যে? নাইট্রোজেনের অক্সাইড এবং হাইড্রোকার্বনের মধ্যে। দেখো এরকমই একটা গুরুত্বপূর্ণ সেকেন্ডারি পলিউট্যান্ট হচ্ছে পেন বা পিরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। কিভাবে তৈরি হয় দেখো, নাইট্রোজেনের অক্সাইড এবং হাইড্রোকার্বন ইউভি রের উপস্থিতিতে সেটা পেনে পরিণত হয়। ইট ইজ আই ইরিটেন্ট অ্যাট অ্যাবাউট 1 ppm। যখন অ্যাটমসফিয়ারে এর পরিমাণ 1 ppm হয়, তখন আমাদের চোখ জ্বালা করে। বাট অ্যাট হায়ার কনসেন্ট্রেশন মোর হার্মফুল দেন SO2 বাট লেস দেন ওজোন। আমরা প্রথমেই দেখেছিলাম যে SO2 কিন্তু খুব একটা ক্ষতিকারক একটা গ্যাস, মোস্ট হার্মফুল যে এয়ার পলিউট্যান্ট সেটা SO2। তাহলে এই পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট কিন্তু মোর হার্মফুল দেন SO2 এর থেকে ক্ষতিকারক, কিন্তু লেস দেন ওজোন।
কজ দ্য নেক্রোসিস ইন দ্য প্ল্যান্ট, মানে প্ল্যান্টসের মধ্যে পচন ঘটিয়ে দেয়, নেক্রোসিস ঘটিয়ে দেয় এই পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট কিভাবে তৈরি হয়, প্রচুর কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় এখান থেকে। এরপরেই দেখো বেঞ্জোপাইরিন এবং তার সঙ্গে সঙ্গে পেরক্সি বেঞ্জোইল নাইট্রেট, অলিফিনস, অ্যালডিহাইড এবং ওজোন আর ফটোকেমিক্যাল প্রোডাক্ট। এছাড়া পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট ছাড়াও এগুলো কিন্তু ফটোকেমিক্যাল প্রোডাক্ট। তো এর মধ্যে বেঞ্জোপাইরিন কিন্তু কার্সিনোজেনিক, মানে লাং ক্যান্সার ঘটায়। সেকেন্ড যে সেকেন্ডারি পলিউট্যান্ট আছে সেটা কিন্তু ওজোন। এই প্রসঙ্গে বলি, ন্যাচারালি আমাদের অ্যাটমসফিয়ারে কিন্তু ওজোন থাকে, এবং অ্যাটমসফিয়ার বলতে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রধানত ওজোন থাকে। ওজনকে যদি আমরা 100% ধরি, তার 90% স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে এবং 10% ট্রপোস্ফিয়ারে থাকে। ট্রপোস্ফিয়ারে যে ওজোন থাকে সেটা কিন্তু ন্যাচারাল ওজোন নয়, এগুলো পলিউশনের ফলে এগুলো তৈরি হয়, এবং এই ওজোন গ্যাস কিন্তু ব্যাড ওজোন। আর স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন থাকে তো সেটা কিন্তু গুড ওজোন। দেখো, দেয়ার ইজ ন্যাচারালি অকারিং হাই অল্টিটিউড, হাই অল্টিটিউড মানে অনেক উঁচুতে ন্যাচারালি অকারিং ওজোন থাকে, তো তাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন। 25 থেকে 50 কিলোমিটার উচ্চতাতে এই ওজোন লেয়ারকে আমরা দেখতে পাই, এবং এটা প্রধানত সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রে থেকে আমাদেরকে রক্ষা করে, অর্থাৎ এরা ওজোন শিল্ড তৈরি করে। কিন্তু লো অল্টিটিউড ওজোন, যে ওজোন প্রধানত ট্রপোস্ফিয়ারে থাকে, তো সেটাই কিন্তু টক্সিক হয়, অ্যান্ড দে আর প্রোডাক্ট অফ ফটোকেমিক্যাল রিয়াকশান। তাহলে এরা ফটোকেমিক্যাল রিয়াকশানের ফলেই তৈরি হয়, এবং এই ওজোন কিন্তু ন্যাচারাল নয় এবং প্রডিউসড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড হার্মফুল। তো কিভাবে তৈরি হয় দেখো, প্রধানত অটোমোবাইল, তার সঙ্গে সঙ্গে কোল, বিভিন্ন এই সমস্ত পদার্থ থেকেই প্রধানত নাইট্রোজেন এর অক্সাইড আমরা দেখেছিলাম যে অ্যাটমসফিয়ারে যুক্ত হয়, অর্থাৎ প্রাইমারি পলিউটেন্ট যুক্ত হয়। তো নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রথমেই ভেঙে যাবে, অর্থাৎ সানলাইটের উপস্থিতিতে এটা ভেঙে গেল নাইট্রোজেন মনোক্সাইড প্লাস অ্যাটমিক অক্সিজেন। আর এনভায়রনমেন্টে তো অলরেডি অক্সিজেন থাকে, তাহলে এই অ্যাটমিক অক্সিজেন এবং এই যে অক্সিজেন যেটা এনভায়রনমেন্টে আছে, এই দুটো যুক্ত হয়ে যেটা তৈরি করছে সেটা হচ্ছে ওজোন। এরপরেই কি হবে, নাইট্রোজেন মনোক্সাইড, এই যে নাইট্রোজেন মনোক্সাইড তৈরি হয়েছে সেটা আবার এই নিউ ফর্মড ওজোনের সঙ্গে যুক্ত হয়, এবং তার ফলে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং ওজোন তৈরি করছে, অক্সিজেন তৈরি করছে। এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত হয়ে ইন প্রেজেন্স অফ সানলাইট যেটা তৈরি করে, তো সেটাই হচ্ছে পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট, যার সংকেত C2H3O5N। ভালো করে মাথায় রাখবে, C2 কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, নাইট্রোজেন থাকবে। সো দিস ইজ পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। দেখো, পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেটের বিভিন্ন অ্যামাউন্ট এক্ষেত্রে দেওয়া আছে, এটা আইডিয়ার জন্য আমি লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তো তার হার্মফুল এফেক্টটা কতটা পরিমাণে হতে পারে। দেখো, 0.2 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটার এয়ারে যদি 0.2 মিলিগ্রাম থাকে, এটা কোনো রকম এফেক্ট ঘটায় না। কিন্তু 0.3 যদি মিলিগ্রাম যদি থাকে, তো ইরিটেশন ইন নোজ অ্যান্ড থ্রোট, মানে নাক এবং গলা জ্বালা জ্বালা করে। আর 1 থেকে 3 যদি থাকে তাহলে ফ্যাটিক আফটার 2 আওয়ার অফ এক্সপোজার, মানে 2 ঘন্টাই পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেটের মধ্যে থাকলে আমাদের একটা অবসাদ চলে আসবে, ঠিক ভালো লাগবে না আমাদের। এবং 9 যদি হয়, অ্যামাউন্ট যদি 9 হয়, তাহলে সিভিয়ার পালমোনারি এডেমা, রাইট। এরপরে দেখো, আমরা যে ফুয়েল যেগুলো আমরা ইউজ করি, জ্বালানি হিসাবে যেগুলোকে আমরা ইউজ করি, বিভিন্ন রকমের ফুয়েলকে আমরা ইউজ করি এনার্জি পাওয়ার জন্য। তো সেই ফুয়েলগুলো সম্পর্কে একটু জেনে নাও, তাহলে বুঝতে পারবে যে কোন সোর্স থেকে প্রধানত এয়ার পলিউট্যান্টগুলো নির্গত হয়। দেখো, বাড়িতে আমরা যে ফুয়েল ব্যবহার করি সেটা এলপিজি ব্যবহার করি, কেরোসিন ব্যবহার করি, উড এবং কোল অর্থাৎ কাঠকে জ্বালাই, কয়লাকে জ্বালাই, এবং কাউডাং মানে গরুর মলকে জ্বালাই। এটা বাড়িতে এই ফুয়েলগুলোকে ইউজ করা হয়। ইন্ডাস্ট্রিতে বা কলকারখানায় যে ফুয়েল ইউজ করা হয়, কোল মানে কয়লা, কোক, ফার্নেস অয়েল এবং ডিজেল অয়েল, ঠিক আছে। এবং এই ডিজেল অয়েল থেকে প্রধানত প্রচুর পরিমাণে কার্বন পার্টিকেল নির্গত হয়। আর ভেহিকেলে যেটা ইউজ করা হয় তো সেটা হচ্ছে ডিজেল এবং পেট্রোল। আমরা জানি যে 2 রকমের ভেহিকেল থাকে, ডিজেল চালিত ইঞ্জিন এবং তার সঙ্গে সঙ্গে পেট্রোল চালিত ইঞ্জিন। তাহলে যা কিছু আমরা ফুয়েল যেগুলো ইউজ করছি, এরা সবাই রিলিজ করে কিন্তু সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, একটু পরেই আমরা SPM দেখব। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের প্রাইমারি পলিউটেন্ট, দেখো SO2, NOx, হাইড্রোকার্বন, কার্বন মনোক্সাইড ইত্যাদি, ঠিক আছে। সুতরাং এগুলো প্রধানত সোর্স। এয়ার পলিউশন কোথা থেকে হতে পারে? বাড়ি থেকে হতে পারে। কি কারণের জন্য? এই সমস্ত এনার্জি সোর্সগুলোকে ইউজ করার জন্য। ইন্ডাস্ট্রি প্রধানত এয়ার পলিউশন ঘটায় কি কারণের জন্য? কারণ ইন্ডাস্ট্রি কয়লা এবং ডিজেল অয়েল ব্যবহার করে। আর ভেহিকেল ডিজেল এবং পেট্রোল ইউজ করে।
এখান থেকে নির্গত এই সমস্ত পদার্থ ইউজ করার ফলে SPM, SO2, নাইট্রোজেনের অক্সাইড, হাইড্রোকার্বন, কার্বন মোনোক্সাইড তৈরি হয় এবং এগুলো যখন এয়ারে যুক্ত হয় এরা কিন্তু এয়ার পলিউশন ঘটায়। এবার দেখো এয়ার পলিউট্যান্টের যে সোর্সগুলো মানে ডিফারেন্ট যে টাইপস আছে, যেমন মেজর ক্লাস কী কী আছে, সাব ক্লাস কী কী আছে এবং মেম্বার্স কী আছে। দেখো মেজর ক্লাস যেটা প্রথমেই যেটা দেখবো তো সেটা হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, যেগুলো বাতাসে প্রধানত ভেসে বেড়ায় এবং এই পার্টিকুলেট ম্যাটার দুই ধরনের হতে পারে, একটা সলিড হতে পারে এবং আর একটা লিকুইড হতে পারে। সলিড মানে কি? সলিড মানে স্মোক, ফিউম এবং ফ্লাই অ্যাশ, ঠিক আছে। আর লিকুইড হচ্ছে মিস্ট আর স্প্রে। আর গ্যাসাস কি হতে পারে? যেমন হাইড্রোকার্বন, তার সঙ্গে সঙ্গে অ্যালডিহাইড, কিটোন এবং অন্যান্য মানে গ্যাসেস অর্গ্যানিক। আর গ্যাসেস ইনঅর্গ্যানিক মানে কি? বিভিন্ন রকমের অক্সাইড, যেটা দেখলাম প্রাইমারি পলিউটেন্ট, কার্বন মোনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড ইত্যাদি। এছাড়া অন্যান্য আরও পদার্থ থাকবে। যেমন এয়ার পলিউশনের দুটো মেন ক্যাটাগরি, একটা গ্যাসেস আর একটা পার্টিকুলেটস। এবং গ্যাসেসের মধ্যে আছে কিন্তু প্রাইমারি পলিউটেন্ট। প্রাইমারি পলিউটেন্টগুলো আবার নিজেদের মধ্যে রিয়াকশন করছে এবং তার ফলে সেকেন্ডারি পলিউটেন্ট তৈরি করছে। সেকেন্ডারি পলিউটেন্ট যেমন এক্ষেত্রে আমরা দেখলাম পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট আছে এবং তার সঙ্গে সঙ্গে ওজোন আছে। তাহলে গ্যাসাস এই সমস্ত পলিউটেন্টগুলো প্রধানত যেমন এয়ার পলিউশন ঘটায়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পার্টিকুলেট ম্যাটার যেগুলো প্রধানত অ্যাটমসফিয়ারে ভাসমান অবস্থায় থাকে, তো সেই পার্টিকুলেট ম্যাটারগুলো কিন্তু এয়ার পলিউশন ঘটায়। এবার আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, অর্থাৎ সেকেন্ড ক্যাটাগরির এয়ার পলিউটেন্ট। সো দে কনসিস্ট অফ সলিড, এরা সলিড হতে পারে অথবা লিকুইড ড্রপলেটস হতে পারে। লিকুইড ড্রপলেটস মানে কি? ছোট 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 কণা, এগুলো বাতাসে ভেসে বেড়ায়, তো এদেরকেই আমরা বলবো এয়ারোজল। তাহলে কনসিস্ট অফ সলিড এবং লিকুইড যে ড্রপলেটসগুলো যেগুলো বাতাসে ভেসে বেড়ায়, তো তাকেই আমরা বলবো এয়ারোজল এবং স্মল এনাফ টু রিমেইন সাসপেন্ডেড ইন এয়ার। তার মানে এরা খুবই ছোট ছোট হয় এবং এই ছোট ছোট পদার্থগুলো এমনই ছোট হয় যে এরা বাতাসে ভেসে বেড়ায়, রাইট। তাহলে যখন কোনো পদার্থ বাতাসে ভেসে বেড়ায় সেটা যদি খুব ছোট হয় তাহলে সে কিন্তু সাসপেন্ড থাকবে, এয়ারে সে কিন্তু ভেসে বেড়াবে। কিন্তু সেটা যদি ভারী কণা হয় তাহলে সহজেই নিচে পড়ে যাবে। যেমন অ্যাটমসফিয়ারে যদি আমরা কোনো ঢিল ছুঁড়ি সেটা নিচে পড়ে যায়, কারণ তার নিজস্ব একটা ভর আছে, সেই ভরেতেই সে নিচে পড়ে যায়। কিন্তু এমন কিছু কিছু মেটেরিয়ালস আছে যেগুলো খুবই ছোট ছোট, এরা প্রধানত বাতাসে ভেসে বেড়ায় এবং এয়ার পলিউশন ঘটায়, তো এদেরকেই আমরা জেনারেলি বলবো পার্টিকুলেট ম্যাটার। দেখো লার্জ সলিড পার্টিকেলস উইথ ডায়ামিটার গ্রেটার দ্যান 10 মাইক্রোমিটার, যে সমস্ত বড় পার্টিকেল যাদের ডায়ামিটার 10 মাইক্রোমিটারের বেশি আর কালেকটিভলি ভিজিবল ইন এয়ার, এবং এদেরকে কিন্তু বাতাসে তুমি দেখতে পাবে, এয়ারে তুমি দেখতে পাবে এবং সেটেল ডাউন ভেরি কুইকলি লেস দ্যান এ ডে। অর্থাৎ এগুলো যখন অ্যাটমসফিয়ার বা এয়ারে যখন মিশবে, যাদের ডায়ামিটার 10 মাইক্রোমিটারের বেশি, তো তুমি দেখতে পাচ্ছ যে সেই সমস্ত পদার্থগুলো এয়ারে মিশছে কিন্তু তারা কিন্তু নিচে পড়ে যাবে। বাট দ্য পার্টিকেলস উইথ ডায়ামিটার 1 মাইক্রোমিটার অর লেস, মানে 1 মাইক্রোমিটার অথবা তার যদি কম হয়, ক্যান রিমেইন সাসপেন্ডেড ইন এয়ার ফর লং টাইম, দীর্ঘদিন ধরে তারা কিন্তু এয়ারে থাকতে পারে, এমনকি কয়েক সপ্তাহ ধরে এয়ারে থেকে বিভিন্ন রকমের রিয়াকশন ঘটিয়ে এয়ার পলিউশন ঘটিয়ে দেয়। সুতরাং লার্জ যে সমস্ত পার্টিকেল আছে দে উইল কুইকলি সেটেল ডাউন। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে বড় বড় কণা আছে, এই পার্টিকেলগুলো খুব দ্রুত এরা কিন্তু নিচে চলে আসে, মানে এয়ারে যুক্ত হওয়ার পরেই সেটা কিন্তু নিচে সেটেল করে যায়। কিন্তু যেগুলো স্মল পার্টিকেল থাকে সাসপেন্ডেড ইন এয়ার, এয়ারে কিন্তু সবসময় এরা ভাসমান অবস্থাতেই থাকে। এবং এই সমস্ত স্মল পার্টিকেলগুলো, সো দিস স্মল পার্টিকেলস আর মোস্ট সিগনিফিক্যান্ট এয়ার পলিউটেন্ট অ্যান্ড আন্ডারগো কেমিক্যাল রিয়াকশন টু ফর্ম দ্য সেকেন্ডারি পলিউটেন্ট। অর্থাৎ এই যে সমস্ত সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার মানে ছোট ছোট যে পার্টিকেলসগুলো আছে, এগুলোই প্রধানত মেনলি এয়ার পলিউশন ঘটায় এবং বিভিন্ন রকম রিয়াকশনের মধ্য দিয়ে এরা সেকেন্ডারি পলিউটেন্ট তৈরি করে। দে আর নট ভিজিবল, এদেরকে কিন্তু খালি চোখে দেখা যায় না। এবং পার্টিকুলেট ম্যাটার মে সাসপেন্ডেড ইন অ্যাটমসফিয়ার, দেখো লোয়ার ট্রপোস্ফিয়ারে কতদিন তারা থাকতে পারে? 6 থেকে 14 দিন। এবং আপার ট্রপোস্ফিয়ার মানে কি একদম আমাদের অ্যাডজাসেন্ট, আমাদের মাটির সঙ্গে অ্যাডজাসেন্ট যে এয়ারের যে লেয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার ইত্যাদি বিভিন্ন লেয়ার থাকে। তাহলে আপার ট্রপোস্ফিয়ারে এরা 2 থেকে 4 উইক থাকতে পারে এবং লোয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে 6 মাস থাকতে পারে। আপার স্ট্র্যাটোস্ফিয়ারে মানে এমন ছোট ছোট যে আপার স্ট্র্যাটোস্ফিয়ারে উঠে গেছে, কয়েক বছর পর্যন্ত তারা থাকতে পারে। তাহলে বুঝতে পারছো যে এই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারগুলো এত বেশি দিন ধরে অ্যাটমসফিয়ারে থেকে কি পরিমাণ এয়ার পলিউশন ঘটাতে পারে। দেখো এসপিএম ইন দ্য লোয়ার ট্রপোস্ফিয়ার মানে একটু ভারী ভারী যে সমস্ত পদার্থগুলো যেগুলো লোয়ার ট্রপোস্ফিয়ারে থাকে, হিউম্যান রেসপিরেটরি ইলনেস,
যেমন অ্যাসমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিস ঘটায়। এসপিএম পলিউশন কিন্তু সব থেকে বেশি হয় দিল্লিতে ম্যাক্সিমাম এসপিএম পলিউশন ঘটে এবং তারপরেই কিন্তু আমাদের শহর কলকাতাতে কিন্তু এসপিএম পলিউশন ম্যাক্স ঘটে। ঠিক আছে, তাহলে আমাদের ভারতবর্ষে এসপিএম পলিউশনের জন্য রেসপন্সিবল যে সিটি ম্যাক্সিমাম সেটা হচ্ছে দিল্লি, এবং তারপরে যে সিটি এসপিএম পলিউশনের জন্য রেসপন্সিবল তো সেটি হলো কলকাতা। কলকাতা সেকেন্ড পজিশনে আছে। বলছে দ্য টোটাল পার্টিকুলেট এমিশন ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে ওয়ার্ল্ডে টোটাল পার্টিকুলেট এমিশন কত? 200 থেকে 400 মিলিয়ন টনস পার ইয়ার। তো এই এমিশন কিভাবে হতে পারে, অর্থাৎ এই পার্টিকুলেট ম্যাটারের সোর্স কি হতে পারে? এটা ন্যাচারাল হতে পারে। ন্যাচারাল মানে কি? কোনো ভলক্যানো অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে পারে, ডাস্ট অফ সয়েল, কোনো মাটির ধুলো হতে পারে, রক ডেব্রাইস। অনেক সময় কি হয়, রক বা শিলা সেগুলো প্রধানত বিভিন্ন তার বিভিন্ন রকমের পরিবর্তন হয় এবং তার ফলে যে ছোট ছোট কণা তৈরি হয় সেটা প্রধানত এই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স প্রধানত অ্যাড করতে পারে, অথবা ফরেস্টের মধ্যে ফায়ার হতে পারে, সি স্প্রে হতে পারে, সমুদ্রের জল থেকে এগুলো আসতে পারে। এবং ম্যানমেড যেটা, এটাই প্রধানত বেশি হার্মফুল। ফুয়েল কম্বাসন, অর্থাৎ আমরা যে জ্বালানি, যেগুলো একটু আগেই তোমাদের দেখালাম, এই যে জ্বালানি আমরা যে ব্যবহার করছি, তো তার ফলে এসপিএম প্রধানত অ্যাটমসফিয়ারে যোগ হয়। ইন্ডাস্ট্রি থেকে যোগ হতে পারে, ভেহিকেল থেকে হতে পারে, রোডওয়ে ডাস্ট মানে রাস্তার চারপাশে ধুলো থেকে হতে পারে, কোনো কনস্ট্রাকশন, কোনো বাড়ি তৈরি করছে সেখান থেকে আসতে পারে, এগ্রিকালচার থেকে আসতে পারে। এবং এই যে পার্টিকুলেট ম্যাটার আছে, তো এই পার্টিকুলেট ম্যাটার কত রকমের হতে পারে? দেখো, স্মোক ফর্মড ডিউ টু বার্নিং অফ অর্গ্যানিক ম্যাটার, বিভিন্ন অর্গ্যানিক ম্যাটারের বার্নিংয়ের ফলে, যেমন খনিজ তেল, এটা জ্বালালে কিন্তু স্মোক বা ধোঁয়া তৈরি হয়। এবং ভিজিবল সাসপেনশন অফ দ্য কার্বন, তাহলে ধোঁয়াকে তো তুমি খালি চোখে দেখতে পাও, সুতরাং এটা কিন্তু ভিজিবল সাসপেনশন। এটা কি পদার্থ ভাসে? কার্বনের কণা প্রধানত ভাসে এবং তার ফলেই স্মোককে আমরা কিন্তু এয়ারে দেখতে পাই, রাইট? এটাও কিন্তু সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স। এছাড়া আছে ফ্লাই অ্যাশেস। তো ফ্লাই অ্যাশেস ফাইন পার্টিকুলেট ম্যাটার প্রডিউসড ডিউরিং কোল বার্নিং, মানে যখন আমরা কয়লা জ্বালাই তো সেই কয়লা থেকে প্রধানত এটা নির্গত হয়, ছাই নির্গত হয়, যেটাকে বলা হচ্ছে ছাই। ঠিক আছে, চিফলি এমিটেড ফ্রম দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্টস, তাহলে মেনলি থার্মাল পাওয়ার প্ল্যান্টস থেকে এটা এমিটেড হয়। এবং ফ্লাই অ্যাশের মধ্যে বিভিন্ন রকমের এলিমেন্টস থাকে, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, আর্সেনিক, এই সমস্ত পদার্থ ফ্লাই অ্যাশের মধ্যে থাকে। তো এটা হচ্ছে সেকেন্ড টাইপের এসপিএম। থার্ড টাইপের এসটিএম দেখে নাও, ডাস্ট এবং মিস্ট। ডাস্ট কাকে বলে? বোথ আর মোর দেন 1 মাইক্রোমিটার ইন সাইজ, বাট দ্য ডাস্ট ইজ সলিড অ্যান্ড মিস্ট ইজ লিকুইড। তাহলে এদের যে সাইজ সেটা 1 মাইক্রোমিটারের বেশি, কিন্তু ডাস্ট যেটা, ধুলো যেটা, এটা সলিড, আর মিস্ট কিন্তু লিকুইড হয়। এরা প্রধানত রিলিজড ফ্রম ইন্ডাস্ট্রিজ এবং কজ দ্য ডিফারেন্ট প্রবলেম। দেখো কোন ডাস্ট এবং মিস্ট কীরকম প্রবলেম ঘটায়। ডাস্ট আর মিস্টের এক্সাম্পল দেখে নাও। অ্যাসবেস্টোসিস প্রধানত অ্যাসবেস্টস ইন্ডাস্ট্রি থেকে তৈরি হয়, মে কজ দ্য লাং ক্যান্সার, অর্থাৎ পালমোনারি ফাইব্রোসিস ঘটায় এই অ্যাসবেস্টোসিস। সিলিকোসিস, দেখো স্টোন গ্রাইন্ডার্স, মানে যারা পাথর ভাঙে, তো সেই ভাঙা পাথর থেকে এই সিলিকা নির্গত হয় এবং এটাও কিন্তু লাং ক্যান্সার ঘটায়। এবং সিডেরোসিস, আয়রন, প্রধানত এক্ষেত্রে আয়রন কণা, মিলস থেকে প্রধানত এই আয়রন কণা আমরা পাই। ম্যাঙ্গানিজ পয়জনিং, প্রধানত ওয়েল্ডাররা এক্ষেত্রে অ্যাফেক্টেড হয়, ওয়েল্ডিং করে যারা। এবং তার সঙ্গে সঙ্গে দেখো নিউমোকোনিওসিস, কোল মাইন যারা করে, মানে কয়লার খনির মানুষ প্রধানত এক্ষেত্রে অ্যাফেক্টেড হয়। এবং এই নিউমোকোনিওসিসকে বলা হচ্ছে ব্ল্যাক লাং ডিজিজ। কয়লা খনিতে যারা কাজ করে তাদের যে ডিজিজ হয়, তো সেটি হলো ব্ল্যাক লাং ডিজিজ। এছাড়া ব্যাসিনিওসিস, মানে কটন ডাস্ট থেকে প্রধানত এই ধরনের সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স নির্গত হয়। 4 নম্বর যে এসপিএম আছে, তো সেটাই হচ্ছে এয়ারোজল। হোয়াট ইজ দিস এয়ারোজল? এয়ারোজল বলছে ডিসপারশন অফ সলিড অর দ্য লিকুইড ম্যাটার ইন অ্যাটমসফিয়ার দ্যাট ইজ ডিসপার্সড ইন গ্যাস, মানে অ্যাটমসফিয়ার মানে তো গ্যাস, এবং এই গ্যাসের মধ্যে যখন কঠিন এবং লিকুইড পদার্থ যখন ভাসমান অবস্থায় থাকে, তো তখনই তাকে আমরা বলবো এয়ারোজল। যেমন সিগারেট স্মোক, আমরা জানি যে সিগারেট খেলে সেখান থেকে ধোঁয়া নির্গত হয়, এবং এই ধোঁয়া প্রধানত এয়ারোজল অফ অ্যাশ, মানে একটা কঠিন পদার্থ যেটা এয়ারে ভাসছে, ছাই যেটা ভাসছে, তো সেটা কিন্তু এয়ারোজলের খুব সুন্দর একটা এক্সাম্পল। দে সাসপেন্ডেড ইন এয়ার, এরা কিন্তু এয়ারে ভাসমান অবস্থায় থাকে এবং অ্যাবসর্ব মেনি সাবস্টেন্সেস লাইক হাইড্রোকার্বন, সালফার, নাইট্রোজেন অক্সাইড এবং লেড এটসেট্রা। এছাড়া এরকম টাইপেরই এয়ারোজল আছে, যেমন ক্লোরোফ্লুরোকার্বন।
ক্লোরোফ্লুরোকার্বন প্রদত্ত রেফ্রিজারেটর এবং এসি থেকে নির্গত হয় এবং ইউজ এয়ারোজল অ্যাজ রেফ্রিজারেন্ট, ঠিক আছে। যেমন এক্ষেত্রে সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন যেটা ইউজ করা হয় ফ্রেয়ন, রাইট। তো এই ফ্রেয়ন প্রধানত সেই এয়ারোজল যেটা রেফ্রিজারেশন বা কোনো বস্তুকে ঠান্ডা করতে ইউজ করা হয়। অলসো এমিটেড ফ্রম দ্য জেট অ্যান্ড দ্য সুপারসনিক এয়ারোপ্লেন, জেট এবং সুপারসনিক প্লেন থেকেও এরা রিলিজড হয় এবং কজেস ওজন ডিপ্লেশন, ওজনকে ভেঙে দেয়। এছাড়া আছে ফগ। ফগ হচ্ছে এয়ারোজল অফ দ্য ওয়াটার ড্রপলেট, জলের ছোট ছোট কণা যখন যুক্ত হয় তো তখনই তাকে আমরা বলবো ফগ। এবং আছে পলিক্লোরিনেটেড বাইফিনাইল বা পিসিবি প্রডিউসড বাই বার্নিং অফ দ্য প্লাস্টিক্স। তাহলে প্লাস্টিককে জ্বালালে পিসিবি বা পলিক্লোরিনেটেড বাইফিনাইল নির্গত হয়। এটা কি করে? এটা ড্যামেজ লিভার, মানে প্লাস্টিককে তুমি যদি জ্বালাও এবং সেই প্লাস্টিকের ধোঁয়া যদি আমরা ইনহেল করি তাহলে লিভারকে ড্যামেজ করবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করবে, ইম্পেয়ার ভিশন, দৃষ্টিশক্তি হারাতে পারে, চেঞ্জ দ্য স্কিন পিগমেন্টেশন, স্কিনের পিগমেন্টেশন চেঞ্জ করে দিতে পারে। টোবাকো স্মোক, তো টোবাকো স্মোকের মধ্যে বেঞ্জোপাইরিন থাকে এবং যেটা লাং ক্যান্সার ঘটায়। এছাড়া অর্গানিক পার্টিকুলেট ম্যাটার আছে, দেখো PAH অর পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, দে আর বেঞ্জোপাইরিন অ্যান্ড দ্য ক্রাইসিন এটসেট্রা, রেসপিরেবল এবং তার সঙ্গে সঙ্গে কার্সিনোজেনিক। ফিউমস আছে, ফিউমস মানে আমরা জানি যে পারফিউম, ঠিক আছে। তাহলে এটা কিন্তু মানে পারফিউম যে আমরা যে শুনি, তাহলে ওডোরাস মানে গন্ধ থাকে এই ভেপার, সো দিস ইজ নট ভিজিবল। এছাড়া বিভিন্ন বায়োলজিক্যাল মেটেরিয়ালসও কিন্তু SPM হতে পারে, যেমন পোলেন গ্রেন, ফুলের রেণু, ফাঙ্গাসের রেণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যালগি ইত্যাদি, এরা প্রধানত অ্যালার্জিক রিয়াকশন ঘটায়। হে ফিভার ইজ ভেরি কমন ফর্ম অফ দ্য পোলেন অ্যালার্জি। তোমরা দেখবে যে বিভিন্ন রকমের পরীক্ষাতে এই জায়গাগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন্স দেওয়া হয়। সুতরাং যদি মনে করো যে এয়ার পলিউশন অনেকটা ইজি, কিন্তু প্রকৃতপক্ষে অথেন্টিক জিনিসটা তোমাকে জানতে হবে যে কোন মেটেরিয়ালস কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এগুলোই কিন্তু মেনলি ভালোভাবে জানতে হবে, রাইট। এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে স্মগ। দেখো স্মগ কাকে বলে? স্মোক এবং ফগ মানে ধোঁয়া এবং কুয়াশা মিলে যেটা তৈরি হয় তো সেটাই হলো ধোঁয়াশা। স্মগ মানে হচ্ছে ধোঁয়াশা, ধোঁয়া এবং তার সঙ্গে সঙ্গে কুয়াশা মিলে তৈরি হয় ধোঁয়াশা। দেখো দ্য টার্ম স্মগ ওয়াজ কয়েন্ড বাই H.A. ডেসভয়েক্স, 1905 সালে তিনি ব্যবহার করেছিলেন এই শব্দটা। এবং দুই ধরনের স্মগ বা ধোঁয়াশা প্রধানত আমরা দেখতে পাই, একটি লস এঞ্জেলস স্মগ, ঠিক আছে। তো লস এঞ্জেলস যে স্মগ আছে এক্ষেত্রে প্রধানত ধোঁয়ার পরিমাণ কিন্তু খুব কম থাকে। প্রথম ডিসকভার্ড ইন লস এঞ্জেলস ইউএসএ লস এঞ্জেলসে প্রথম এটা দেখা গিয়েছিল। তো একে বলা হয় ফটোকেমিক্যাল স্মগ। লস এঞ্জেলস স্মগকে আমরা বলবো ফটোকেমিক্যাল স্মগ বা এটাকে আমরা বলবো অক্সিডাইজিং স্মগ, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই স্মগে কি পাবো? ওজোন পাবো, নাইট্রোজেন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং বিভিন্ন অর্গানিক ম্যাটার। এবং ফর্ম ডিউরিং আগস্ট থেকে সেপ্টেম্বর, আগস্ট টু সেপ্টেম্বর মাসের মধ্যে এটা তৈরি হয়। ফ্রম মিড ডে মানে দিনের বেলা তৈরি হয়, একদম মধ্য দিনের বেলা তৈরি হয়। এয়ার টেম্পারেচার 24 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ উচ্চ তাপমাত্রায় বা নর্মাল গরম যে সেই সময়ে প্রধানত এটা তৈরি হয়। এবং মেজর ফুয়েল হচ্ছে পেট্রোলিয়াম, প্রধানত পেট্রোলিয়াম থেকেই প্রধানত এই স্মগ তৈরি হয়। এবং আই ইরিটেশন, ঠিক আছে, মানে চোখের ইরিটেশন ঘটায়। তো এই সমস্ত ক্যারেক্টার্সগুলোই লস এঞ্জেলস স্মগের ক্যারেক্টার। আর লন্ডন যে স্মগ আছে, লন্ডন স্মগ কিন্তু সালফিউরাস স্মগ, এটা প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে। লস এঞ্জেলস স্মগে কিন্তু কোনো রকম সালফারের অক্সাইড থাকে না, কিন্তু লন্ডন স্মগে এটা থাকে। এবং 4000 পিপল ডাইড ইন লন্ডন, 1952 সালে 4000 মানুষ এই লন্ডন স্মগে মারা গিয়েছিলেন। এবং স্মোক ময়েশ্চার রিকোয়ার্ড দ্য লো টেম্পারেচার, একটু দেখো ডিসকভার্ড ইন লন্ডন, ইন দ্য ম্যানচেস্টার, গ্লাসগো অ্যান্ড দ্য আদার সিটিজ অফ দ্য ইউনাইটেড কিংডমের বিভিন্ন সিটিতে প্রধানত এটা দেখা গিয়েছিল। অলসো কল দ্য রিডিউসিং স্মগ, তাহলে এক্ষেত্রে লস এঞ্জেলস স্মগকে যেখানে আমরা বলছি অক্সিডাইজিং স্মগ, কিন্তু একে আমরা বলছি রিডিউসিং স্মগ উইথ হাই লেভেল অফ SO2 এর পরিমাণ প্রচুর বেশি থাকে। পার্টিকুলেট ম্যাটার হিসাবে কি থাকে? কার্বন মনোক্সাইড এবং সালফারের কম্পাউন্ড। কোন সময় তৈরি হয়? শীতকালে, ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে তৈরি হয় এবং ফর্ম আর্লি মর্নিং, একদম সকালের দিকে তৈরি হয়। এয়ার টেম্পারেচার -1 to -4 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং মেজর যে ফুয়েল তো সেটা কিন্তু কোল, মানে এটা তেলের জ্বালানির ফলে তৈরি হয়, তেল জ্বালালে তৈরি হয়। আর এটা কিন্তু কয়লা জ্বালালে এই স্মগ তৈরি হয়। এটা লাং ডিজিজ ঘটাতে সাহায্য করে। তো এই পার্থক্য, এই ক্যারেক্টারিস্টিকগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। এরপর দেখো ফটোকেমিক্যাল স্মগ আর লস এঞ্জেলস স্মগ আর অক্সিডেটিভ স্মগ কিভাবে তৈরি হয়।
হোয়েন লার্জ কোয়ান্টিটি অফ দ্য অটোমোবাইল এক্সস্ট, মানে গাড়ি যে চলছে এবং গাড়ির ইঞ্জিন থেকে যে পদার্থ যেগুলো নির্গত হয় সেগুলো ট্র্যাপড ইন লোয়ার অ্যাটমসফিয়ার, একদম ট্রপোস্ফিয়ারের নিচের দিকে সেটা প্রধানত জমা হয় এবং এক্সপোজ টু ইন্টেন্স সানলাইট, প্রচুর সূর্যের আলো যখন এর ওপরে আসে এবং তার ফলে ফাউল স্মেলিং ইয়েলোইশ ব্রাউন স্মগ ইজ ফর্মড, ঠিক আছে। এবং এই জায়গাতে এই যে অটোমোবাইল এক্সস্ট আছে, এই অটোমোবাইল এক্সস্টের মধ্যে নাইট্রোজেন এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন থাকে এবং সেই নাইট্রোজেন অক্সিজেন কম্বাইন টু ফর্ম দ্য নাইট্রোজেন ডাইঅক্সাইড ইনসাইড ইঞ্জিন। দেখো অটোমোবাইলের যে ইঞ্জিন আছে, তো সেই ইঞ্জিনের মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে ইঞ্জিনের ভেতরেই কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে। এরপর সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড রিলিজড হয়ে গেল অ্যাটমসফিয়ারে এবং লাইটের প্রেজেন্সে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড ভেঙে যায় এবং তার ফলে নাইট্রোজেন মনোক্সাইড এবং অ্যাটমিক অক্সিজেন তৈরি করে ডিউ টু ইনফ্লুয়েন্স অফ ইউভি রেডিয়েশন। এরপরে যে অ্যাক্টিভ যে অক্সিজেন আছে, এই অ্যাক্টিভ অক্সিজেন মলিকুলার অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে এরা ওজোন তৈরি করে। তারপরে কি করছে, দ্য ওজোন দেন অক্সিডাইজ ফটোলাইটিক্যালি প্রডিউস দ্য নাইট্রোজেন মোনোক্সাইড টু নাইট্রোজেন ডাইঅক্সাইড। সুতরাং দেখো ইঞ্জিনের ভেতরে আমরা কি দেখতে পাচ্ছি, নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে। তারপরে এটা যখন অ্যাটমসফিয়ারে আসছে তখন আল্ট্রাভায়োলেট লাইটের প্রভাবে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড ভেঙে যাচ্ছে নাইট্রোজেন মোনোক্সাইড এবং অ্যাটমিক অক্সিজেনে এবং এরপরে এই অক্সিজেন O2 এবং ও যুক্ত হয়ে ওজোন তৈরি করছে। আবার দেখো ওজোন আবার নাইট্রোজেন মোনোক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড এক্ষেত্রে যুক্ত করছে এবং এই রিয়াকশন চলতেই থাকছে। উইথ ইনক্রিজিং ইন্টেন্সিটি অফ দ্য সোলার রেডিয়েশন, যখন সোলার রেডিয়েশন যখন ইনক্রিজ করবে অ্যামাউন্ট অফ দ্য হাইড্রোকার্বন উইল বি অলসো ইনক্রিজড। অর্থাৎ লস এঞ্জেলস স্মগ প্রধানত সোলার রেডিয়েশন মিড ডেতে তৈরি হয়। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবার হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত হয়ে পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট এবং ওজোন তৈরি করে। সো দিস আর দ্য কম্পোনেন্টস অফ ফটোকেমিক্যাল স্মগ। সুতরাং ফটোকেমিক্যাল স্মগের মধ্যে আমরা কী কী দেখতে পাই, ওজোন দেখতে পাই, পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট এবং নাইট্রিক অ্যাসিড আমরা দেখতে পাই। কিভাবে তৈরি হয় দেখো, দেখো ইঞ্জিন থেকে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তো সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড ভেঙে যাচ্ছে ইউভি লাইটের প্রভাবে, তার ফলে সেটা নাইট্রোজেন মোনোক্সাইডে পরিণত হয় এবং সেই নাইট্রোজেন মোনোক্সাইড এবার হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে। তো হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত হয়ে ওজোন, পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট, নাইট্রিক অ্যাসিড এই সব কিছু মিলেই যেটা তৈরি হচ্ছে, তো সেটাই হচ্ছে ফটোকেমিক্যাল স্মগ। এই রিয়াকশন দিয়েছিলেন যে বিজ্ঞানী বটকিন এবং কেলার 1995-এ। তারা ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে এই লস অ্যাঞ্জেলস স্মগ তৈরি হয়। দেখো ফটোকেমিক্যাল স্মগ ইজ ভেরি মাচ প্রিভ্যালেন্ট ইন দ্য বিগ সিটিজ অফ ইন্ডিয়া। অর্থাৎ এই ফটোকেমিক্যাল স্মগ বিভিন্ন সিটিতে আমরা দেখতে পাই, যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই ইত্যাদিতে আমরা দেখতে পাই। ফটোকেমিক্যাল স্মগ কস্ট টোকিও, ইয়োকোমা, অ্যাসমা ইন জাপান। অর্থাৎ এই যে ডিজিজ জাপানে যেটা হয়েছিল ফটোকেমিক্যাল স্মগের জন্যই হয়েছিল। পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট, অর্থাৎ এই ফটোকেমিক্যাল স্মগের হ্যাজার্ডসগুলো দেখে নাও। ফটোকেমিক্যাল স্মগের মধ্যে আমরা পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট, হাইড্রোকার্বন এবং ওজোনকে পাই। তো পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট প্রধানত আই ইরিটেশন হিসাবে কাজ করে এবং ড্যামেজ দ্য লিভস অ্যান্ড দ্য স্টোমাটা, মানে পাতাকে ধ্বংস করে, পত্ররন্ধ্রের কাজকর্ম ব্যাহত করে। লিফ মোল্টিং, পাতা ঝরিয়ে দেয় এবং রিডিউস দ্য প্ল্যান্ট গ্রোথ, প্ল্যান্টের বৃদ্ধি ব্যাহত করে। হিউম্যান হেডঅ্যাক, মানুষের মাথার যন্ত্রণা হয় পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেটের জন্য। এবং হাইড্রোকার্বন যেটা, সেটা হচ্ছে আই অ্যান্ড রেসপিরেটরি ইরিটেশন, চোখ এবং তার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট হয়। এবং ওজোন ড্যামেজ দ্য টেক্সটাইলস, মানে বিভিন্ন বস্ত্র আমরা যে ক্লথ পরি তো সেটাকে নষ্ট করে দেয় এবং ডিসকালার পেইন্টিং, রঙকেও নষ্ট করে দেয়। সো সেকেন্ডারি পলিউটেন্ট মানে দুটো পলিউটেন্ট হাইড্রোকার্বন এবং নাইট্রোজেন এর অক্সাইড রিয়াক্ট উইথ ইচ আদার এবং এরা প্রধানত দুই পলিউটেন্ট নিজেদের মধ্যে রিয়াকশন করে থার্ড পলিউটেন্ট তৈরি করে, যার নাম পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। সো হুইচ ইজ মোর ডেঞ্জারাস টু দ্য লিভিং অর্গানিজম অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট দ্যান দ্য অরিজিনাল পলিউটেন্ট। অর্থাৎ হাইড্রোকার্বন এবং নাইট্রোজেনের অক্সাইড যতটা না পরিমাণে ক্ষতিকর, তার থেকেও অনেক বেশি ক্ষতিকর পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। সো দে আর সিনথেসাইজড ফ্রম দিস হাইড্রোকার্বন অ্যান্ড নাইট্রোজেন অক্সাইড। এবং এই যে সেকেন্ডারি যে পলিউটেন্ট, এই সেকেন্ডারি পলিউটেন্ট কিন্তু মোর হার্মফুল দ্যান প্রাইমারি পলিউটেন্ট। সো দ্য অকারেন্স অফ দ্য ফটোকেমিক্যাল স্মগ ইজ এ কেস অফ সাইনার্গিজম। যখন এরকম সেকেন্ডারি পলিউটেন্ট প্রাইমারি পলিউটেন্টের থেকে যখন ক্ষতিকারক হয়ে যায়, তো সেই ঘটনাকেই আমরা বলবো সাইনার্গিজম, রাইট? সুতরাং এই অংশগুলোই প্রধানত এয়ার পলিউশনের বিভিন্ন কারণ, যেটা তোমরা ফোকাস করবে মেনলি এক্ষেত্রে এয়ার পলিউশনের যে বিভিন্ন গ্যাসগুলোর কথা বললাম, তো সেই গ্যাসগুলো তাদের সোর্স এবং তার সঙ্গে সঙ্গে পার্টিকিউলেট ম্যাটার প্রচুর ইম্পর্ট্যান্ট। আশা করি তোমরা এয়ার পলিউশনের বিভিন্ন কারণগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এর পরের দিন আমরা আলোচনা করব, একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের নোটসটা।
ঠিক আছে। এর পরের দিন আমরা মেনলি আলোচনা করব যেটা, সেটা হচ্ছে হার্মফুল এফেক্ট অফ এয়ার পলিউশন, মানে এয়ার পলিউশন প্রধানত কি ক্ষতি করে এবং তার সঙ্গে সঙ্গে এয়ার পলিউশনকে আমরা কিভাবে কন্ট্রোল করব। দেখো, কন্ট্রোল অফ এয়ার পলিউশন বিভিন্ন আইনের সাহায্যে কিভাবে করব এবং তার সঙ্গে সঙ্গে দেখো বিভিন্ন টেকনিক্যাল যে প্রসেস আছে, তো সেই টেকনিক্যাল প্রসেসের সাহায্যে কিভাবে আমরা এয়ার পলিউশনকে কন্ট্রোল করব, এর পরের দিন আমরা আলোচনা করব। যেমন সাইক্লোন প্রেসিপিটেটর আছে, তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে যেমন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর আছে। সেই বিভিন্ন ডিভাইসগুলো কিভাবে কাজ করে, এয়ার পলিউশনকে তারা কিভাবে কন্ট্রোল করে, পরের দিন আমরা এই সম্বন্ধে আলোচনা করব। দেখো, এই প্রসঙ্গে বলি যে আমি যত অনলাইন ক্লাস এখনো পর্যন্ত নিয়েছি, তো সেই সমস্ত অনলাইন ক্লাসের লাইভ রেকর্ডিং সেগুলো আমি অ্যাভেলেবেল করে দিয়েছি আমার অন্য একটা ইউটিউব চ্যানেলে, যেমন এনজি বায়োলজি বলে একটা ইউটিউব চ্যানেল আছে, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখানে তোমরা পেয়ে যাবে। কিন্তু এই যে ক্লাসগুলো আমি তোমাদের দিচ্ছি এখন, যেটা আলোচনা করছি, এটা কিন্তু তোমরা ওখানে পাবে না। সুতরাং এগুলো একদম নতুন ক্লাস, এইগুলো তোমরা দেখবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের যে টপিকসগুলো এসএসসির 99% বিষয়ের আলোচনা কিন্তু আমার এনজি বায়োলজি ওই চ্যানেলে করা আছে। যে পোর্শনগুলো তোমাদের প্রধানত অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে বা বুঝতে পারছো না যে কোন জায়গা থেকে পড়বে, তোমরা ওই চ্যানেলে গিয়ে প্লেলিস্টে তোমরা দেখলেই দেখবে যে সমস্ত কিছু কিন্তু ওয়েল অর্গানাইজড করা আছে, সাজানো আছে। তো তোমরা সেগুলো দেখবে, সেগুলো দেখে নিয়ে তোমাদের প্রিপারেশান এগিয়ে নিয়ে যেতে পারবে। আবার বলছি, এই ক্লাসগুলো যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা ওখানে পাবে না। যেমন এয়ার পলিউশন নিয়ে আমি খুব বেশি ক্লাস করিনি আগে, তো এই নোটসটা আমি তৈরি করছি এবং তৈরি হয়ে গেলেই প্রধানত তোমরা যারা যারা আমার থেকে নোটস যারা পারচেস করেছো তাদেরকে আমি দিয়ে দেবো। এই নোটসটা তোমাদেরকে দিয়ে দেবো। এটা ডিউ আছে তোমাদের। একটু তৈরি করতে একটু সময় লাগছে, দেখতে পাচ্ছ অনেকগুলো পাতা লিখতে হচ্ছে, সেই জন্য একটু সময় লাগছে। এটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, একদম কমপ্লিট হয়ে গেলেই কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমরা যেটা বলছিলাম যে এনজি বায়োলজি এই ইউটিউব চ্যানেল তোমরা যদি ফলো করো, তাহলে এসএসসির সমস্ত অংশ তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র যেটুকু পোর্শন বাকি আছে আমি সেগুলো এই জায়গাতে আলোচনা করছি। আশা করি এই ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।